আজকের একটা বিশেষ ইস্যু এটা আইএমএফকে নিয়ে। আইএমএফ সম্পর্কে বাংলাদেশের সবচেয়ে বাজে অবস্থা তৈরি করে রাখছে কমিউনিস্টরা। সেই কারণে বাংলাদেশের কোনো পত্রিকার আইএমএফ সংক্রান্ত রিপোর্ট হয় খুবই আন্ডার কোয়ালিটি, নিম্নমানের। কারণটা হলো আইএমএফ সম্পর্কে প্রতিষ্ঠানটা কেমন ধরনের প্রতিষ্ঠান সে সম্পর্কে তাদের ধারণা, বেসিক ধারণাগুলোর অভাব আছে। সেই সমস্যাটা নানানভাবে প্রতিফলিত হয়। একটা দীর্ঘ সময় আমরা কমিউনিস্ট রাজনীতি সবচেয়ে অগ্রসর রাজনীতি। কমিউনিস্ট রাজনৈতিক চিন্তায় আইএমএফ, বিশ্বব্যাংক হলো পুঁজিবাদের আখড়া, ফলে নিপাত যাক। এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। প্লাস আমাদের তো সাংবাদিক যারা যে কবিতা লিখতে পারে সেই সাংবাদিক, এইভাবে সাংবাদিকতা শুরু ছিল আমাদের 70-80 দশকে। তাহলে এবার সাংবাদিকতার কোয়ালিটি কেমন হয় বুঝতে পারছেন? কেন কথাগুলো এত কড়াভাবে দিয়ে শুরু করছি? প্রথম সমস্যাটা হলো এই যে আইএমএফ বুঝতে না পারা। তাহলে আইএমএফ এর লোন নিব কি নিব না, এই প্রশ্ন আসবে। লোনটা নেওয়াটাকে কিভাবে দেখব? লোন নেওয়ার অর্থ কি, তাৎপর্য কি এটার, কেন নেই লোন? এইসব প্রসঙ্গগুলোর সম্পর্কে কমপ্লিটলি একেবারে ব্ল্যাঙ্ক ধারণা, কোনো ধারণা নাই, মন গড়া কিছু ধারণা আছে। এবং ওই যে নিপাত জাগের ধারণা থেকে তারা কথাটা বলে। যেমন খুব কমন একটা তাদের বক্তব্য হচ্ছে আইএমএফ এর লোন নো, এটা তো সবচেয়ে খারাপ হলো ওই যে শর্ত দেয় না। আগে বলতো সুদের হার বেশি, এটা নাকি আমাদের এখানে লগ্নি পুঁজি আসছে। পরে যখন বহু কষ্টে এ আমলে এসে আমি বাধ্য করলাম তাদেরকে সুদের হারের দিকে চোখ দিতে, তখন তাদের আক্কেল হলো যে আসলে সুদের হার খুবই কম, নির্ভর করে তাও আবার দেশের উপরে, দেশের অর্থনৈতিক অবস্থার উপরে। 1.5, 2, 2.5 এর মধ্যে থাকে, শুরু হয় 0.1% নিচ থেকে। এগুলো যখন গেল তখন তারা লগ্নি পুঁজি বলাটা ছাড়লো, কিন্তু ছেড়েও আবার ছাড়ে না, মনের ভিতরে রেখে দিচ্ছে আর লগ্নি পুঁজি। লগ্নি পুঁজি যে কোন শব্দ, এটা কোত্থেকে পাইছে তারা নিজেরা ব্যাখ্যা করতে পারবে না। খালি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হলো লেনিন সাহেবের যে সাম্রাজ্যবাদ নামে বইটা আছে, যেটা 1916 সাল লেখা। 1916, 100 বছরের বেশি হয়ে গেছে। এবং যখন আইএমএফ এর জন্ম হয় নাই তার আগে লেখা বই একটা, ওখানে লগ্নি পুঁজি বলে একটা শব্দ আছে। ওটাকে তারা এখানে বেমাক্কা জায়গায় ফিট করুক না করুক ওই শব্দটা এখানে লাগাই দিচ্ছে। এইভাবে চলতেছে বাংলাদেশের আইএমএফ সম্পর্কে ধারণা এবং রিপোর্টিং। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে রিপোর্টিং এর পার্টটা। এখান থেকে তারা ধরে নিয়েছে যে তাহলে আইএমএফ লোনটা দেয় আমাদের ঘাড়ের উপরে শোষণ করার জন্য, লোনের সুদ খাবে ওই জন্য আসছে জানোবা। তো তাহলে এই যে 1%-এর নিচে সুদ বা 2-3%-এর উপরে তো যাই না, এটা 3% অনেক সুদ। এটা কি লগ্নি পুঁজির ব্যবসা? যেখানে কমার্শিয়াল লোন, আন্তর্জাতিক বাজারে কমার্শিয়াল লোন 8 থেকে 10% যদি হয় তাহলে চরমতম বেশি, 8% হলে মারাত্মক বেশি কমার্শিয়াল লোন। বাংলাদেশ একবার যাচাই করেছিল যে বাংলাদেশ যদি বাজার থেকে লোন নিতে যায় তাহলে কত সুদ পড়বে, দেখা গেছিল 6%। তাহলে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক যে লোনটা দেয় তার সুদ এত কম কেন? তাহলে এটা কি করে তারা লগ্নি পুঁজি দিয়ে ব্যাখ্যা করবে? স্টিল তাদের এই সমস্যাটা আছে। তারা ধার দেয় সুদ খাওয়ার জন্য, ধারের শর্ত খুব খারাপ। আমি বারবার বলেছি, আপনি যদি এক ভাই আরেক ভাইকে ধার দেয় সেখানেও তো জিজ্ঞেস করে তো কবে ফেরত দিবি। ওই যে কবে ফেরত দিবি ওটির তো শর্ত। কোনো ধার শর্ত ছাড়া তো দিতে পারবে না, তারও তো ইন্টারেস্ট আছে, শর্ত মানে তার ইন্টারেস্ট আছে। এখন মূল জায়গাটা আসে, আইএমএফ এর যে কোনো ঋণ, ইট ইজ এ কমপ্লেক্স, এটা মিথ্যা ধারণা। আইএমএফ এর লোনটা কোথাও লঙ্ঘিন না, বরং উল্টাটা। লোনটাও ইভেন সিম্বলিক, কিছু মিন করে না। আইএমএফ কিছু রিফর্ম করতে বলে আপনার অর্থনীতিকে। কখন?
যখন আপনার অর্থনীতিকে আপনি খাদে ফেলাই দিয়েছেন, আইদার চুরির কারণে, হাসিনার মতন চোরের কারণে আপনি অর্থনীতি যখন ডুবাই দিয়েছেন, তখন আপনার অর্থনীতিকে উদ্ধারের একমাত্র উপায়ও এবং একমাত্র দায়িত্ব হয়ে যায় IMF-এর। কারণ আপনি গ্লোবাল ইকোনমির ভিতরে আপনিও একটা দেশ, তো কেনা বেচা করেন, ফলে আপনি ডুবে গেলে গ্লোবাল ইকোনমি যারা যারা আপনার সাথে বিজনেস করতো তারাও তাদেরও অসুবিধা হবে, ক্রেতা হারাবে অথবা বিক্রেতা হারাবে। এইটা যাতে আপনি আবার ফেরত আসতে পারেন সেই বাজারে, সেই জন্য আপনাকে উঠানোটা তার দায়িত্ব। এটা IMF-এর ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটি। ফলে এখানে সুদ নেওয়া, আপনাকে সুদ নিয়ে বেকায়দা ফেলা বা এই সুদের ব্যবসা করতে যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক আসে না। এরপরে আসেন যে লোনটা সে দেয়, লোনটা জাস্ট টোকেন। যেমন ধরেন এই যে এখন যেটা নিয়ে কথা হচ্ছে, এই লোনটা চালু হয়েছিল হাসিনার আমলে। 2022 সালে কথাবার্তা হতে হয়, শুরু হয় 23 সালের 1 জানুয়ারি থেকে। কত লোন দিবে? 4.7 বিলিয়ন, মানে 5 বিলিয়ন ডলারের কম। কত দিনে? উল্টা করে বলি, 6 মাসে 500 মিলিয়নেরও নিচে। 500 মিলিয়ন মানে আমার ধারণা দিয়ে এটা কত ডলার? বাংলাদেশে এখন 1 মাসে যে রেমিটেন্স আসে, প্রবাসীদের আয়, এটা 3 বিলিয়ন 1 মাসে। তাহলে 6 মাসে $500 বিলিয়ন। এবার বুঝতে পারেন এটা কত কম। উল্টা প্রশ্ন করি, যদি যে IMF-এর এই লোনটা না নিলে কি আমাদের অর্থনীতি বিরাট প্রবলেম পড়ে যাবে? না, কোনোই প্রবলেম হবে না, কোনোই প্রবলেম হবে না। আমি আবার বলছি, কারণ এই যে যেমন আমরা অনেকেই জানি না, ইউনূস সাহেব যে চায়না গেছিল, চায়না আসার সময় অনেকে বড় বড় গল্প দিচ্ছেন, চায়না গিয়ে তার কোনো লাভ হয় না, কিছুই আনতে পারে নাই। ওরা জানেই না যে $1 বিলিয়ন লোন আসছে কোত্থেকে, যে অর্গানাইজেশন থেকে আসছে লোনটা, ওই অর্গানাইজেশনটাই চিনে না তারা। এই জন্য এই খবরটা বাংলাদেশের কোনো পত্রিকায় খুবই কোনো গুরুত্ব দিয়ে দেখা হয় নাই। আজকাল যারা ইউটিউবার হয়েছে তাদের কাছেও এটা অ্যাটেনশন আসে নাই, তারা কেউ জানেই না ব্রিক্স কি। প্রথম সমস্যা তো এটা। 2 হলো, ব্রিক্সের আন্ডারেও একটা ওয়ার্ল্ড ব্যাংক আছে। সেই ওয়ার্ল্ড ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, নামটাই কেউ শোনে নেই। এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক $1 বিলিয়ন লোন দিছে। ব্রিক্স হলো চীনের প্রভাবে তৈরি আগামী দিনের IMF-এর ছায়া বলতে পারি আমরা, যেটা একই সঙ্গে দুইটা, একই সঙ্গে IMF, একই সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংক। সে ওই তারই ওয়ার্ল্ড ব্যাংকের পার্টটার নামই হলো NDB, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ওই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশকে $1 বিলিয়ন ধার দিচ্ছে। কোনো খবর আছে? বাংলাদেশে খবর নেই, কারণ NDB চিনে না কেউ। NDB যে আবার ব্রিক্সের আন্ডারে আছে, সে ব্রিক্সে কি জন্য করে, ব্রিক্স কি খায় না মাথায় দেয়, এটা জানে না অনেকে। অনেকে মনে করে এটা একটা অর্থনৈতিক জোট। যেমন বলে যদি যে IMF-টা কি করে, IMF কি একটা অর্থনৈতিক জোট? এটা বললে যেরকম বেকুবিয়ে কথাবার্তা হবে, এটাও তাই। অনেকের ধারণা যে ব্রিক্সও বোধহয় তাই। ব্রিক্স নিয়ে আপাতত আমি ডিটেলে যাব না, হেডলাইন খেলে একটাই বলবো, আগামী দিনের চীন যদি গ্লোবাল অর্থনৈতিক নেতৃত্বে আসে, তার বাইরের সিমটমটা হবে, এখন যদি IMF-কে বলি আমরা যে এটা আমেরিকা প্রভাবিত, আমেরিকার দিকে কান্নিবাড়া বলতে পারেন, বা আমেরিকান মালিকানা সবচেয়ে বেশি যেই ইন্টারন্যাশনাল ইকোনমিক প্রতিষ্ঠানের উপর বেশি, সেটা হলো IMF। তাহলে চীনের নেতৃত্বে যদি একটা অর্থনৈতিক গ্লোবাল নেতৃত্বে যদি দুনিয়াটা হয়ে যায় আমেরিকার জায়গায়, তাহলে যে সম্ভাব্য নতুন নামের একটা IMF হবে না, পুরানো IMF থাকবেন না। এক দেশে 2টা IMF থাকে না, এক ঘরে 2 পীরের মতন। এটা নিয়ে আমি ডিটেলে যাব না, খালি হেডলাইনটা বলে শেষ করবো এই জায়গাটায়। তো সেই আগামী দিনের IMF-টা কী হবে, ওটারই গ্রাউন্ড ওয়ার্কটাই হলো ব্রিক্স। সো ব্রিক্স হচ্ছে সে মহড়া। এটাই হতেই পারে IMF-এর নাম হয়ে যাবে ব্রিক্স, অথবা ব্রিক্সটাই IMF নাম নিয়ে বসে যাবে, এরকম কিছু একটা হবে। যদিও ওয়ার্ল্ড ব্যাংক অনেকগুলো থাকতে পারে, পুরানটা থেকে যেতে পারে, চীনেরটা থেকে যেতে পারে, ADB জাপানের প্রভাবিত সেটা থেকে যেতে পারে। ব্রিক্সের আন্ডারে যেটা আছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ওটাও ওয়ার্ল্ড ব্যাংক টাইপের, ওটাও থেকে যেতে পারে। ওয়ার্ল্ড ব্যাংক অনেক হতে পারে, ওয়ার্ল্ড ব্যাংক টাইপের ইনস্টিটিউশন, কিন্তু IMF একটাই হয়।
আইএমএফের কাজ হলো গ্লোবাল ইকোনমিতে কোনো একটা দেশ গর্তে পড়ে গেলে পরে চোরের কারণে বা যে কোনো কারণে হোক না কেন, ওখান থেকে ওকে উঠানোটা ওর কাজ, যাতে গ্লোবাল ইকোনমিতে কোনো একটা দেশ বসে গেলে পরে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার মধ্যে ক্রেতা নষ্ট হয়ে না যায়, বিক্রেতা নষ্ট না হয়ে যায়, এগুলোকে কাভার করার তার দায়িত্ব মূলত। তাহলে মূল কথা, যেটার জন্য এত কথা বলতে চাচ্ছিলাম আমি, যে আইএমএফের যে লোনটা জাস্ট সিম্বল আর কি, সিম্বলিক কি অর্থে সংস্কার করতে বলতেছে, ওইটা ইম্পর্টেন্ট। সংস্কার যে হয়েছে তা বাইরে মেসেজ দিবে কি করে, বাইরে বলতে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আইএমএফের আরেকটা বড় কাজ হলো গ্লোবাল পুঁজি বিনিয়োগ করে যারা ব্যক্তি, তারাও দেখতে চায় যে আইএমএফের বাংলাদেশ সম্পর্কে রিপোর্টটা কি। ওরা কোনো দেশে বিনিয়োগ করতে গেলে আইএমএফ কি বলছে ওই দেশটা সম্পর্কে, ওই দেশের অর্থনীতি সম্পর্কে, এইটা ওদের কাছে ম্যাটার করে। বাংলাদেশে যে লোকটা 10 মিলিয়ন ডলার দিয়ে একটা ইপিজেডে কারখানা বানাতে আসবে, সেও ওটা ফলো করে। ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ সম্পর্কে, ওয়ার্ল্ড ব্যাংক না, আইএমএফ বাংলাদেশ সম্পর্কে কি বলেছে, যদি কোনো নেতিবাচক বক্তব্য দিয়ে থাকে তাহলে সে 2 পা পিছিয়ে যাবে। এর থেকে যার সম্পর্কে ভালো রিপোর্ট আছে এই দেশের সম্পর্কে, সেই দেশে নিয়ে চলে যাবে বিনিয়োগটা। সো আইএমএফ কি বলে এটা ম্যাটার করে। কেন ম্যাটার করে? আইএমএফ এই বিশ্বাসযোগ্যতা, প্রফেশনালিজম 45-তে জন্ম হওয়ার পর থেকে এটাই সে তৈরি করেছে, যাতে গ্লোবাল বিনিয়োগ যারা করে, বাণিজ্য ব্যবস্থায় যারা জড়িয়ে থাকে, তারা যেন একটা সত্যিকারের ধারণা পায়। ফ্যাক্টস, কোনো ধরনের লুকাচুরি না, ডানবা করতে পারবে না। আর একটা মনে রাখতে হবে, আইএমএফই সেই সংগঠন যে প্রতিদিন সকালে তার ওয়েবসাইটে প্রকাশ করে যে আজকে যে কোনো দেশের কনভার্সন রেটটা, তার কারেন্সির সাথে ডলারের কনভার্সন রেটটা কত, অর্থাৎ তার মুদ্রামানটা ওই দিন প্রতিদিন ঠিক করে দেয় হলো ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফের কাজই হলো প্রত্যেকটা দেশের কারেন্সির মূল্যমান ঠিক করে দেওয়া। এই যে আমি বলি না আজকে কত করে ডলার, ওইটাই হলো মুদ্রার মান ঠিক করে দেওয়া। কনভার্সন রেট, বিনিময় হার বলতে পারি আমরা, যেটাকে বলি যে দুটো কারেন্সির বিনিময় হারটা কত, সেটা ঠিক করে দেয় প্রতিদিন আইএমএফ। সো আইএমএফে এটা হলো একটা কাজ। কিন্তু বাজারে উল্টোপাল্টা ধারণা দিচ্ছে, দেখেন আপনি, এটা শোষণ করতে আসছে, এটার লোন ধারের ব্যবসা করতে আসছে, এগুলো হচ্ছে তার ব্যাখ্যা। আপনাদেরকে তো আমি পরিষ্কার করে দেখাচ্ছি যে 6 মাসে $500 বিলিয়ন দিবে, কোনো অর্থ? এটা শুনে আগের অর্থমন্ত্রী আমাদেরকে সে সময় বলেছিল যে এই ধরনের $500 বিলিয়ন আমি দিতে পারি। হয়তো একটু বেশি বলছিল, কিন্তু কথাটা তো তাই। এরকম হাসিনার অনেক চোর আছে যারা $500 বিলিয়ন দিতেই পারে। সো তাহলে আসলাম কোথায় আমরা? তাহলে হাসিনার আমলে যে ফেইলিওরটা ঘটেছিল, আমাদের ইকোনমিকে একেবারে ডুবাই দিয়েছিল হাসিনা। খুব সংক্ষেপে বললো, ওর একটা চিত্র আঁকি, কি থেকে কি হইল। শুরু হয়েছিল তেলের দাম বাড়া নিয়ে। তেলের দাম বাড়াকে কেন্দ্র করে হাসিনাকে তার কিছু বোকা কিন্তু ভাব ধরে যে তারা খুব বুদ্ধিমান, এমন তারা পরামর্শ দিয়েছিল যে তেলের দাম বাড়াতে হবে, যেহেতু একটু বেশি করে বাড়ায় নেন, যদি আরও বেড়ে যায় তখন তো আপনাকে ভর্তুকি দিতে হবে, তার থেকে বেটার একটু বেশি করে বাড়ায় নেন। না হাসিনা না তার এই চোর পরামর্শকগুলা কেউ চিন্তাও করে নাই যে তেলের দাম বাড়ানোর ইম্প্যাক্ট কী হয়, পরিণতি কী হয়। তেলের দামের সাথে সরাসরি বাংলাদেশের একটা দেশের যে কোনো সব ধরনের পণ্য সংশ্লিষ্ট হয়ে থাকে। যেমন আপনি বগুড়া থেকে এক ট্রাক পণ্য আনতেছেন, এক ট্রাক সবজি, ঢাকা আসার পরে ওটার দাম বেড়ে যাবে, অলমোস্ট সুযোগ নেবে ওটা ডাবল করে দেওয়ার। কেন? বলবে তেলের ভাড়া বেড়ে গেছে, ট্রাকওয়ালা ভাড়া বেশি চাইছে, কেন? তেলের দাম বাড়ছে। স্যার প্রত্যেকের অজুহাত হবে তেলের দাম বাড়ছে, ফলে ওভারঅল জিনিসটা একটা দেশের মুদ্রাস্ফীতির চরমে গিয়ে উঠবে। মুদ্রাস্ফীতির চরমে গিয়ে উঠে যাওয়ার পরিণতি কী হবে, এটা নিয়ে একটা ছোট্ট একটা রিপোর্ট দিই আপনাদেরকে। এটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের লাল শ্রেণীর ঝুঁকিতে চলে গেছে যারা, তাদের একটা কাহিনী। লাল শ্রেণীর ঝুঁকি, কিসের ঝুঁকি? যাদের মুদ্রাস্ফীতি 5% বেশি হয়ে গেছে। কত দূর পর্যন্ত? 30%। 5 থেকে 30% যাদের বেশি হয়ে গেছে, এদেরকে সবাইকে লাল ঝুঁকিতে ফেলায়। লাল ঝুঁকি মানে এরপরে এই দেশের লোকেরা এই মুদ্রাস্ফীতি হওয়ার কারণে কোথায় কোথায় ঘা লাগবে দেখেন। প্রথম ঘা লাগবে ওদের যে মিনিমাম ওয়েজটা আছে, অর্থাৎ
যে কোনো কাউকে নিয়োগ দিতে গেলে পরে মিনিমাম কত বেতন দিতে হবে, এই মিনিমাম ওয়েজটা এখন বাড়াতে হবে যেহেতু মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। তাহলে এইবার প্রতিদিনই একটা করে ধর্মঘট হবে, এক একটা শ্রেণীর, এক একটা ক্লাসের বা এক একটা পেশার লোক, আর এগুলো সামলাতে হিমশিম খেতে হবে সরকারকে। সো পুরো অর্থনৈতিক ব্যবস্থা ভাঙতে শুরু করবে। সো মুদ্রাস্ফীতি শুরু হচ্ছে কিন্তু দেখেন তেলের দাম বাড়ানোতে। বোকা খেয়ালই করে নাই যে এই তেলের দাম বাড়ানোটা শুধু তেলের উপর থাকবে না, এটা ওই দেশের যে কোনো পণ্যের উপরে অজুহাত হিসেবে হাজির হবে। ফলে ওভারঅল একটা মুদ্রাস্ফীতি এক্সট্রিম জায়গায় বাড়াই দিবে। সবচেয়ে বেশি আঘাত হানে যদি খাদ্যের উপরে মুদ্রাস্ফীতিটা বেশি হয়। খেয়াল রাখতে হবে যত গরিব মানুষ তত তার আয়ের 60% পর্যন্ত তার ব্যয় হয়ে যায় খাদ্য কিনতেই, বাসস্থান জোগাড় করতে। ফলে বাকি তা কিছুই থাকে না অলমোস্ট। ফলে সবচেয়ে কষ্ট পাবে এই গরিব লোকগুলা যদি মুদ্রাস্ফীতি বাড়ে। কিন্তু মুদ্রাস্ফীতির ব্যাপারটা সবাই হালকা করে দেখে, এই জন্য এটাকে লাল শ্রেণী বলে টিকমার্ক করছে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে। তাহলে বাংলাদেশে হাসিনার আমলে এটা 13%-এর উপরে চলে গেছিল, লুকায় ছুপায় এটা 12% স্বীকার করত। এইটা শুরু হয়েছিল সেই সময় হাসিনার আমলে 22 সালে। সেখান থেকে আসলো যেটা যে আচ্ছা এখানে এই কথাটা শেষ করিনি, এই লাল শ্রেণীতে পড়ে গেছে বাংলাদেশ, মানে খাদ্য মুদ্রাস্ফীতি। এই ফাঁকে একটু বলে নিই, ইউনূস সরকার আসার পরে যতটা মুদ্রাস্ফীতি আমরা নামাইতে পারছি 9-এর কিছু বেশি, 10-এর নিচে। কিন্তু খাদ্য মুদ্রাস্ফীতি যতটুকু কমাইছিলাম, খাদ্য মুদ্রাস্ফীতির কারণে এটা আবার বেড়ে গেছে। কেন? এই যে দেখেন বাজারে 100 টাকা কেজি বিক্রি হচ্ছিল চাল, এখন মধ্যে আরেকটু নামছে, চাল উঠছে বলে 80 টাকা হয়েছে। কিন্তু অন্য পণ্যের দাম অনেক কমানো গেছে, বিশেষ করে গত রমজান ঈদের সময়। তাহলে মুদ্রাস্ফীতিটা সবচেয়ে বেশি হিট করবে আপনাকে এই জায়গাটায়, একদম ম্যাসাকার করে দিবে। অর্থনীতির উপরে কোনো ধরনের নিয়ন্ত্রণ আনা যাবে না। কিন্তু এটা হাসিনার আমলে বা হয়েছিল কেন? হয়েছিল এই জন্য যে যখন এই তেলের দামটা বাড়ায় দেয়, মুদ্রাস্ফীতি এসে যায়, তখন হাসিনার বড় চোরগুলা সিদ্ধান্ত নেয় যে টাইম হয়ে গেছে, এখন যে যা কামাইছো এগুলাকে ডলারে কনভার্টকে নিয়ে পলায় যাও, বিদেশে পাঠায় দাও। ফলে সবাই মিলে ডলার কেনা শুরু করে। এখন এই যে ডলার কিনতে চাই, এটা তো একটা কৃত্রিম চাহিদা, বাজারে তো কৃত্রিম ডলার চাহিদা তৈরি হয়েছে। বাজারের যে চাহিদা, নর্মাল যে চাহিদা ডলারের, সেটা এটা না তো, এটা তো চোরদের চাহিদা, যারা বিদেশে ডলারটা নিয়ে যেতে চায়, টাকা নিয়ে গেলে লাভ নেই তো। সো তারা যখন বাজারে ঢুকে পড়ছে, যে কোনোভাবেই হোক, বন্ধু বান্ধবের ব্যাংক থেকে যখন ব্যাংকের কাজই হয়ে গেছে, বাজার থেকে যেভাবে পারে ডলার বের করে নিয়ে আসো। এতেই দেখা গেল $85 টাকায় $1 বিনিময় হারটা চলে গেল 119-20-এর জায়গায়। বাড়ছে কত খেয়াল করেন, অলমোস্ট 40%। এইটার ইম্প্যাক্ট গিয়ে পড়লো টোটাল অর্থনীতিতে। এরই ভিতরে সে এখন উপায় না পেয়ে এই কম্প্রোমাইজটা করলো তখন বাইডেনের গভর্নমেন্টের সাথে। ফলে তারা একটা IMF-এর লোনের ব্যবস্থা করে দেয়। ওটাই চালু হয়েছিল কবে? 23 সালের 1 জানুয়ারি থেকে। আচ্ছা, এটা 6 মাস করে ধরলে পরে টোটাল আসছে 4.7, আসা কথা, আসার 50% আসেনি এখনো পর্যন্ত। কেন হয় না এরকম? অথচ দেখেন 23 চলে গেছে, 24 চলে গেছে, 25 অর্ধেক হয়ে যাচ্ছে প্রায়, কিন্তু এখন পর্যন্ত এটা আসে নাই। কেন আসে নাই? যেসব শর্ত দিচ্ছে, এখন আসেন শর্ত প্রসঙ্গগুলা। তাহলে কি কি শর্ত দেয় এবার IMF? শর্ত কেন দেয়? IMF শর্ত দেয় এই জন্য, IMF ইজ এক্সপার্ট কি করে, যে এই ধরনের কোনো অর্থনীতি যদি ঘাপলায় পড়ে যায়, খাদে পড়ে, ওকে উঠাতে হয় কি করে। কিন্তু উঠাতে হয় কি করে, এই ব্যাপারে তাদের কিছু স্ট্যান্ডার্ড বুকিশ ধারণা আছে, কনজারভেটিভ ধারণা আছে, রক্ষণশীল ধারণা। যেমন প্রথমে বলবে আপনি কোনো ভর্তুকি দিতে পারবেন না। এখন আপনার দেশে বহু গরিব লোক আছে, আপনি ভর্তুকি দিতে পারবেন না মানে কোথায় যাবে বুঝছেন? এই যে বাংলাদেশে এখন হাসিনার আমল থেকে 1 কোটি লোককে রেশন দিতে হচ্ছে। রেশন মানে ভর্তুকি। এখন আপনি রেশন না দিলে কি অবস্থা হবে বুঝেন? খোদ ওয়ার্ল্ড ব্যাংক সেই যেদিন থেকে ঢুকছে 1976 সাল থেকে ওয়ার্ল্ড ব্যাংক ঢুকছে বাংলাদেশে, সেদিন থেকে আজ পর্যন্ত পেরিফেরিয়াল একটা সেকশন মানুষের জন্য, এই যে যেটাকে আপনারা শুনেন মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত ভাতাগুলাই আসলে ওয়ার্ল্ড ব্যাংকের একটা বিনা সুদে, বিনা ফেরত দিতে হবে অনুদান যেটাকে বলি আমরা,
এটা অনুদানে দেওয়া টাকা, অ্যারাউন্ড $400 মিলিয়ন প্রত্যেক বছর সে দিয়ে থাকে আমাদেরকে, সেই থেকে এখন। সো এই ধরনের অনুদানের টাকা ওয়ার্ল্ড ব্যাংক দেয় এই জন্য যে তার অর্থনীতিতে পেরিফেরিতে মানে বাইরে কিছু থেকে যায়, অর্থনীতির ভিতরে যারা ঢুকতে পারে না, এই লোকগুলাকে খাওয়ানোর জন্য এই অর্থটা দিতে হয়। তাহলে এই অর্থ দেওয়ার সক্ষমতাটাও বাইরে থেকে ওয়ার্ল্ড ব্যাংক দেয় বলে আমাদের চলে যায়। এখন এর যে সাইজটা বড় হয়ে যায়, যা পুরা দেশের এই 400 মিলিয়ন দিয়ে কভার করবে না সারা বছর, তখন কি হবে? তখন এই যে 1 কোটি দিতে হচ্ছে আমাদেরকে, ওই টাকা দিয়ে প্লাস সরকারি কিছু অর্থ ব্যয় করে এটা এখন 1 কোটি লোককে ভর্তুকিতে চাল দিতে হচ্ছে, চাল সহ আরও কিছু কিছু পণ্য, নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য তার সাথে দিতে হচ্ছে। তাহলে মূল যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে আমি, যে IMF-এর কাজ হচ্ছে ওটাকে আবার ফিরিয়ে আনা, কিন্তু ওই আনার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে 45 থেকে এই পর্যন্ত IMF তার কিছু সূত্র আছে, সেগুলো ব্যবহার করে এইটাকে উদ্ধার করার ক্ষেত্রে ও তো চাইবেই কনজারভেটিভ থাকতে, দিয়ে বলবে যে তুমি ভর্তুকি দিতে পারবা না। এই ভর্তুকি দিতে পারবা না এই কথাটা হলো তাদের বইয়ে যেটা লেখা আছে সেটা। এখন এর কি কিছু অদলবদল করা যায়? অবশ্যই করা যায়, কিন্তু ও বলবে যে আমি তো রিস্ক নিব না, যদি আমি ফেল করি তা আমার বিরাট ক্ষতি, আমার বিরাট বদনাম হয়ে যাবে, আমি বদনাম বাড়াতে চাই না। ফলে সে শুরু করবে বার্গেনিংটা তার কনজারভেটিভ পজিশন থেকে। এবার আপনি বার্গেনিং করে যতটা আগায় নিতে পারেন, এগুলো একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যেমন মনে করেন আপনার ডলারের এক্সচেঞ্জ রেট কী হবে, এটা কী দিয়ে ঠিক করবেন? ও একদম বুকিশ ধারণাটা বলবে এটা বাজারের উপর ছেড়ে দেন। ঠিক যেমন বাজারের উপর তেলের দাম কী হবে আপনার দেশের, তেল মানে পেট্রোল ডিজেল টাইপের তেল, গোটা আফ্রিকাতে যান তেলের দাম পরিপূর্ণভাবে বাজারের উপর ছেড়ে দেওয়া আছে। মানে হলো ডেলি আজকে তেলের দাম যত হবে, পেট্রোল পাম্পে দেখবেন যে ওখানে গেটের মুখেই টাঙানো আছে বড় বড় করে। আজকে বাজারের তেলের দামের সাথে মানে ইন্টারন্যাশনাল বাজারের তেলের দামের সাথে লোকাল দেশের তেলের দাম উঠানামা করে। মানে এর মধ্যে সরকার কোনো ভর্তুকি টর্তুকি কিচ্ছু দিবে না। এটা খারাপ ভালো দুটো দিকই আছে। গরিব দেশ হলে সে বলবে যে ভাই যেহেতু দায়িত্ব নিতে পারবো না, এই জন্য আমি আর আগেই ওই বাজারের হাতে ছেড়ে দিলাম, তাতে দেশের লোক মরুক বাঁচুক আমি যাই না। বাংলাদেশে কি হয়, এটা অনেক ধরনের পথ আছে, অন্তত 3 মাসের জন্য তো একবার ফিক্স করে রাখে, 1 মাসের জন্য ফিক্স করে রাখে। এতে কম বেশি যা হয় বাকিটুকু সরকার ভর্তুকি দেয়। অনেক সময় ভর্তুকি দেয়, অনেক সময় তেলের দাম পড়ে গেছে তার জন্য সুবিধাও হয়। সো এগুলো হলো রাষ্ট্র নিজে ইকোনমিক দিক থেকে স্ট্রং হলে পরে এ অনেক কিছু সে ম্যানিপুলেট করতে পারে। আর একটা স্ট্রং জায়গা বলে দিই আপনাদেরকে, কৃষিতে ভর্তুকি দিবেন কিনা, এটা খুব মারাত্মক জিনিস। এটা IMF বলবে যে নো ভর্তুকি, কারণ এটা তাদের বুকিশ স্ট্যান্ডার্ড। কিন্তু আপনি যদি বার্গেন করতে পারেন বের করে আনতে পারবেন অনেক কিছু। জিয়ার আমল থেকে এটা হয়েছে। আমরা চেষ্টা করছি, জিয়া না পারলে অন্তত এরশাদ আমলের শেষের দিকে আছে। শেষে বলছি এই কারণে, প্রথম 5 বছর কিন্তু এরশাদের আমলে গেছে কিচ্ছুতার সাধন। এই যে কিচ্ছুতার সাধন মানেই আমরা ওয়ার্ল্ড ব্যাংক বা IMF-এর লোনের শর্তের মধ্যে আছি, এই জন্য কিচ্ছুতার সাধনে আছি আমরা। সো কিচ্ছুতা সাধন করতে গেলে পরে এইবার আপনাকে কোনো ভর্তুকি দেওয়া চলবে না। ফলে প্রথম 5 বছর অন্তত 87 সাল পর্যন্ত এরশাদের আমলটা এভাবে গেছে। এরপরে আমরা একটা রিলিফ পাইছিলাম, তখন থেকে আমরা খাদ্যে $100 মিলিয়ন ভর্তুকি দিই। কেন জরুরি এটা আবার দেখেন, এটার সাথে জড়িয়ে আছে আপনার মিনিমাম ওয়েজ। মিনিমাম ওয়েজ মানে আমরা ডাইরেক্টলি রিলেটেড গার্মেন্টস ওয়ার্কারদের। খাদ্যের দাম যদি বেড়ে যায় আপনার গার্মেন্টসের দাম বেড়ে, লেবারদের স্যালারি বাড়াই দিতে হবে। স্যালারি বাড়াই গেলে এবার আপনি কম্পিটিটিভ হবেন না আপনার গার্মেন্টস বিক্রি করতে গিয়ে ওয়েস্টে। রিলেশনটা আন্দাজ করেন যে তাহলে আপনার মুদ্রাস্ফীতি যদি না কমায় রাখতে পারেন, কন্ট্রোলে না রাখতে পারেন, তাহলে আপনি বাজার হারাবেন গার্মেন্টসে। সো এইটাই হলো, সবগুলো একসাথে রিলেটেড। কিন্তু এইবার ওয়ার্ল্ড ব্যাংক বলবে নো ভর্তুকি, এক্ষেত্রেও একই। আপনার সামর্থ্য মুরত দেখা বার্গেনিং করবেন IMF-এর সাথে, অবশ্যই পারা যায়। আমরা তো এই পর্যন্ত দিয়ে আসছি খাদ্য ভর্তুকি। কিন্তু এইবার দেখেন, এবার প্র্যাকটিক্যাল জায়গাতে আসে। এবার বিপ্লবী বন্যা শুরু হয়েছে এই এখনকার গভর্নমেন্টের সময়। সালাউদ্দিন আর অর্থমন্ত্রী সালাউদ্দিন আর আমাদের সাহেব গভর্নর মনসুর সাহেবের মিল্লা ক্ষমতার বাইরে থাকতে তারা মেলা সাজেশন দিয়ে গেছে, এইটা করতে হবে সেইটা করতে হবে। সবচেয়ে অযোগ্য করেছে কাজ হয়েছে তাদের যেটা, সেটা হলো খেলাপি ঋণ। খেলাপি ঋণের সাথে মুদ্রাস্ফীতি ডাইরেক্টলি জড়িত।
আপনি খেলাপি ঋণ যদি উদ্ধার করতে না পারেন মুদ্রাস্ফীতি কখনো কমাইতে পারবেন না। কেন? সোজা হিসাবটা হলো খেলাপি ঋণের মানে হলো প্রাইভেট ব্যাংকগুলো থেকে, প্রাইভেট কেন বলছি, প্রাইভেট পাবলিক সবগুলো ব্যাংক থেকে চুরির পরে চুরি করছে। এই যে সবচেয়ে বড় চুরিটা সরকারি ব্যাংক থেকে চুরি করে নিয়ে গেছে দরবেশ, একটা টাকা ফেরত দেয় নাই। এইবার যে এখানে ব্যাংকের সম্পর্কে বুঝতে হবে আমাদেরকে, ব্যাংকের মালিক মানেই মনে করেন যে এর যদি 4-5 জন মালিক থাকে, যারাই মালিক থাকুক না, তারা টোটাল মালিক, টোটাল ব্যাংকের যে আমানত মানে ঋণ দেওয়ার যে সক্ষমতা, তার 10%-এর মালিক না তারা। তাহলে বাকি 90% অর্থ কোত্থেকে আসছে? এটাই হলো মানুষের যে ব্যাংকে টাকা রাখছে, সাধারণ মানুষ, এই আমার বাসার কাজের মেয়েটাও যদি টাকাটা রাখছে, ওই টাকাটাই হলো ব্যাংকের টাকা। এই জন্য যে কোনো প্রাইভেট ব্যাংকের উপরে খবরদারি করার সক্ষমতা আছে বাংলাদেশ ব্যাংকে। যে কোনো সময় ইভেন প্রশাসক বদলা দিয়ে বাংলাদেশ ব্যাংকের লোক বসা দিতে পারে, সম্ভব। এমডিকে উঠে ভাড়া দিতে পারে, মালিক আছেন থাকেন গিয়া, পরিচালনা করবেন বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মচারী। এটা পসিবল, এটা আইনে পসিবল, এইভাবেই দেওয়া হয়েছে। যেহেতু এটা পাবলিকের মানি নিয়ে আপনি কাজ করতেছেন, এই জন্য অন বিহাফ অফ পাবলিক রাষ্ট্র বাংলাদেশ ব্যাংকের দিক থেকে কোনো পরিচালক বসাই দিবে আপনাকে, এই শর্তে আপনাকে লাইসেন্স দেওয়া হয়েছে। এখন যে প্রবলেম হচ্ছে কোথায় দেখেন, খেলাপি ঋণ তো দিচ্ছেন আপনি, টাকাটা উদ্ধার করেন নাই, তো চুরি করে নিয়ে গেছে। এই খেলাপি ঋণের মধ্যে 20% আর কখনো ফেরত আসবে না, এরকম অবস্থা চলে গেছে। এর মানে হলো যে ওইটার দায় কে নিবে এখন? এইবার যেহেতু পাবলিকের আমানত আছে, পাবলিকের টাকা ফেরত দেবেন না আপনি, এটা নিয়ে হইচই হবে। এখন গভর্নর সহ এটা নিয়ে কথা না বলতে পেরে এই পর্যন্ত অলরেডি 2বার, কমপক্ষে 2বার টাকা ছাপে ব্যাংক বাঁচাতে গেছে। ক্ষমতার বাইরে থাকতে টাকা ছাপানো খুব খারাপ, খুব খারাপ, মেলা স্লোগান দিচ্ছে। ওনারা গেছেন কেন? গেছেন এই জন্য যেহেতু আপনি খেলাপি ঋণ তুলতে পারেন নাই। খেলাপি ঋণ একমাত্র তোলাটাই সমাধান। মানে খেলাপি ঋণ যারা নিয়ে গেছে দরবেশ সহ, তাদের সম্পত্তি বিক্রি করে দিয়ে নিলামে তুলে দিবেন আপনি। আইন না থাকলে আইন মানাবেন। খেলাপি ঋণ একমাত্র উঠায় আনা ছাড়া, সম্পত্তি বিক্রি করে তাদের সম্পত্তি, যারা যারা চুরি করছে তাদের সম্পত্তি বিক্রি করে উঠায় আনা ছাড়া, যতক্ষণ ব্যাংকগুলোকে জাগাইতে না পারবেন, পাবলিকের মানি ফেরত না দিতে পারবেন, ততক্ষণ ইকোনমির এই মুদ্রাস্ফীতি চলতে থাকবে। আর কোনোভাবে এটা চলবে না। আরেকটা সাবধান করে দিই, খেলাপি ঋণ আর বিদেশে যে পাচার হয়ে গেছে ওই টাকা ফেরত আনার সাথে সম্পর্ক নাই, দুটো এক জিনিস না। ওটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। এটা হলো দেশের ব্যাংকের টাকায় দেওয়া ঋণ যেটা ফেরত দেয় নাই, ওটার রিকভারি। আর যেগুলো পাচার হয়ে গেছে সেটা ফেরত আনবে, সেটা তো আলাদা হিসাব আছে। যেটা বলা হচ্ছে $234 বিলিয়ন চুরি হয়েছে এই পর্যন্ত কমপক্ষে। সো অনেক সময় থেকে মিশানো হয়, এখনো পর্যন্ত কোনো খেলাপি ঋণ উদ্ধার করা হয়নি। সর্বশেষ খেয়াল করেন, দরবেশের কারখানা আছে আশুলিয়াতে, একটারে বেতন দেয় নাই, 4 মাস পর্যন্ত বেতন বকেয়া আছে। এই বেতনের দায় ওরাই এবার উস্কানি দিয়ে পুরো আশুলিয়াকে প্রথম 4 মাস 5 মাস অন্তত প্রতিদিনই একটা না একটা কারখানার শ্রমিকরা রাস্তায় এসে বসে থেকে পুরো রাস্তা অবরোধ করে ফেলাই দিছে। বাধ্য হয়ে ইমিডিয়েট সলিউশন কী বার করছে, সরকারের দিক থেকে 550 কোটি টাকা দিয়ে ওই সমস্ত কর্মচারীর বেতন পরিশোধ করে তার ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। তো এই যে 550 কোটি টাকা এমনিতে তো সে খেলাপি ঋণের নায়ক দরবেশ, তার উপরে আবার 550 কোটি টাকা আমাদেরকে খেলাপি ঋণ দিতে হয়েছে। কেন? কারণ এর চেয়ে বড় প্রবলেম হলো যে শ্রমিকেরা প্রতিদিন রাস্তায় আন্দোলন করে বসে আছে। তাহলে খেলাপি ঋণের বিপদগুলো খেয়াল করেন, অথচ খেলাপি ঋণ উদ্ধারের কোনো ব্যবস্থাই নাই, কার্যকর এই পর্যন্ত সাফল্য কিচ্ছু নাই। তাহলে মুদ্রাস্ফীতি আপনি কেমনে না হবেন? আবার ফিরে যাই আমি IMF-এর জায়গাটায়। IMF সেই জন্য বলতেছে আপনার এই খেলাপি ঋণ কমাতে পারেন নাই, তাহলে এটা হলে আপনার একটা শর্ত, আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না আপনি পারবেন কিনা। সো সে কনজারভেটিভ, যত ধরনের কনজারভেটিভ আইন কানুন আছে, নিয়ম আছে, ওগুলোকে সে চাপাবে আপনার উপরে। এগুলি শর্ত, কিন্তু এর উদ্দেশ্যে লোনটা দেওয়ার মানে হলো যে আপনার আপাতত আপনার সাথে আমার একটা সেটেলমেন্টে গেছি, চুক্তিতে গেছি, এটাই হলো লোন ছাড়। এটাই হলো 6 মাস পরে $500 বিলিয়ন ছাড় দেওয়া। এইটাই গত 2 কিস্তি আমাদেরকে দেওয়া হয় নাই, কারণ আমরা শর্ত পূরণ করতে পারি নাই। থার্ড, যেটা সবচেয়ে বড় ক্রুশিয়াল জিনিস, সেটা হলো যে বিনিময় কী হবে। গতকালকে পর্যন্ত প্রথম আলো রিপোর্ট অনুযায়ী তারা এই প্রথম একটা রফা করতে পারছে। রফাটা কি? IMF চাইছিল
আমাদের যে ডলার রেট বাজারে এখন আছে 123 বোধহয়, এটা 10% পর্যন্ত উঠানামা করতে পারবে। এটা হলো IMF-এর সাজেশন। এটা হলে পরে তারা রাজি আছে, সই করবে আমাদের সাথে। বাংলাদেশ বলেছে না, এটা হবে না। ফাইনালি যে জায়গায় গিয়ে রফা হয়েছে সেটা হলো 5% উঠানামা করতে পারবে। এটা হলো গতকালকে। আজকে যখন চুক্তি সই হয়ে যাওয়ার পরে আমাদের মনসুর সাহেব বোধহয় এখন দুবাইয়ের কোথাও আছে, সেখান থেকে তার অনলাইনে যে আলাপ হচ্ছে, সেখান থেকে যে অনলাইনে সাক্ষাৎকার যেটা প্রথম আলো ছাপা হয়েছে, সেখানে বলতেছে না আমরা বাজারের উপর ছেড়ে দিছি। এটা কি এলো? বাজারের উপর ছেড়ে দিলে কি হবে? আর বাজারের উপরে কেউ ছাড়ে না। আপনি দেখবেন একই প্রথম আলোতে আরেকটা রিপোর্ট, আরেকটা অন্তত বাক্য আছে জাহিদ সাহেবের। জাহিদ হলো এক্স ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট ছিল, যে বাঙালি। উনি একটা মন্তব্য করেছেন যে কোনো দেশই বাজারের উপর কমপ্লিটলি ছেড়ে দিয়ে ডলার রেখে দিয়েছে, এরকম হয় না কখনো। বলতে হয় কথার কথা, মানতে হয় অনেক কিছু, কিন্তু ফাইনালি মানে না। আগে কি হয়েছিল আসলে? এই জায়গায় আসেন, যখন 85 টাকা ছিল রেট, তখন কি করতাম আমরা? 80 থেকে 85 এর ভিতরে যখন ভ্যারি করছে, তখন কি করতাম? আমরা যেটা করতাম সেটা হলো ওয়ার্ল্ড ব্যাংকে একটা বুঝ দিছি, রাখছি, যেই কথাটা তো বলা ছিল না, কিন্তু সেটা করতাম আমরা। কি সেটা? বাংলাদেশ ব্যাংক নিজেই ক্রেতার সাথে বাজারে ঢুকে যেত। যদি ডলার দেখা যাচ্ছে যে ডলার শর্টেজ হয়ে গেছে, বেশি বিক্রি, ডলার কিনে ফেলছে, তাহলে শর্টেজ হলে তো এখন দাম বেড়ে যাবে। বাংলাদেশ ব্যাংক বাজারে ক্রেতার সাথে ডলার ঢেলে দিছে, অথবা ডলার বেশি হয়েছে, এখন তো দাম পড়ে যাবে। ওক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বাজারে ঢুকে ডলার কিনে নিয়ে গেছে। স্ট্যান্ডার্ড বানাইছে 82-র মধ্যে। এটা দীর্ঘদিন চলেছে। এইটাই 80 থেকে 85 দীর্ঘদিন আমরা এটা নিয়ে ম্যানিপুলেট করতে পারছি। খোদ বাংলাদেশ ব্যাংকই বাজারে ক্রেতা হিসেবে ঢুকে গেছে ডলারের। খুব রিজনেবল আর্গুমেন্ট। এবং বাংলাদেশের ব্যাংকের সেই সক্ষমতা যেন থাকে, সেটাও আমরা বজায় রাখতে পারছিলাম। সো এটাও তো একটা পথ। সো আপনি চোখ বন্ধ করে সারেন্ডার করে দিলেন বাজার দর ঠিক করে। হোয়াট ইজ দিস? আমি এখন কামনা করতেছি যে তার এই বক্তব্য মিথ্যা হোক, একেবারে বাজার হাতে ছেড়ে দিবে ডলার। ইম্পসিবল এটা। এরপরে কি হবে? বাজারে যত চোরা লোকগুলার ডলার ব্যবসায়ী, যেটা হাসিনা আমলে আরও বেশি ছিল, যেটা এখন হয়তো মিলিটারির ভয়ে, পুলিশ মিলিটারি এখন একই জিনিস, মায়ের একটাও মাটিতে পড়বে না এই ভয়ে। আর এই চোরাগুলা ভাগছে, সেই জন্য হয়তো বাজারটা এই জায়গাগুলো ঢুকতে পারছে না। কিন্তু একবার যদি সুযোগ পায়, কোনো একটা উছিলায়, পুরা গভর্নমেন্টকে কিন্তু একদম পথে বসে ছাড়বে। তো বাজারের উপর ছেড়ে দেওয়ার কখনোই দুনিয়া হয় নাই, বাংলাদেশে কখনো করেনি। অলওয়েজ এই ধরনের একটা না একটা মেকানিজম ওরা বের করে নিয়েছে। এবং এটার সঙ্গে এই যে ডলার রেট বাজারের উপরে ছেড়ে দিতে হবে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের IMF-এর স্ট্যান্ডার্ড কথা, এটা সবসময় বলতে থাকে তারা। আর অলওয়েজ একটা না একটা জায়গায় গিয়ে আমরা বার্গেনিং করে এটা এক জায়গায় থামাই। এখন বলতেছে ইকোনমিক অবস্থাটা একটু ভালো, অনেক কন্ট্রোলেবল, সেই জন্য আপনাদের এটা করতে হবে। নো, আমরা তো এই পর্যন্ত কখনোই করি নাই, বাজারের উপর ছেড়ে দিই নাই। ওই ছেড়ে দিয়েও আবার ছেড়ে দিই না। ওই যে বললাম বাংলাদেশ ব্যাংক নিজেই ক্রেতার সাজে বাজারে ঢুকছে না, ওপেনলি। এটা ঢুকা চাপার কিছু নেই, সে বাজার থেকে কিনতেই পারে। জাস্ট একটা ক্রেতা যেভাবে কিনে, সেভাবে বাংলাদেশ ব্যাংক ঢুকে যেতে পারে বাজারে। দেখছিস যে বিভিন্ন ব্যাংকের কাছে ডলার বেশি জমে গেছে, সে ক্রেতার সাথে এই ডলার কিনে নিবে রেট দিয়ে, বাজারের রেট দিয়ে। সো অটোমেটিক্যালি যখনই $82 মধ্যে এসে গেল, তো হয়ে গেল। শর্টেজ হয়েছে, বাজারে উল্টা সে ডলার ছাড়বে। বহু ধরনের মেকানিজম আছে, কিন্তু মূল কথা কমপ্লিটলি বাজারে হাতে ছেড়ে দেওয়া, এইটা করা যাবে না। তাহলে এই ধরনের এত কিছুই ব্যাপার ছিল, এইটাকে পুরো জিনিসটাকে, আলাপটাকে তুললে আমাদের প্রত্যেকটা পত্রিকা দেখবেন লোন পেলাম না, যেন আমরা লোন পাওয়ার জন্য এই জিনিসগুলো করছি। IMF-এর এই শর্তের জিনিসগুলো আসলে পলিসি, এগুলো পলিসির কোশ্চেন। আর মাপক এটা একটা, যে আমরা IMF-এর সাথে একটা রফাতে আছি কিনা। কেন? এখন আসি মূল কথাটায়। এই ইনফরমেশনটা বাজারে যাবে যে আমরা IMF-এর চোখে অ্যাকসেপ্টেবল একটা, মানে ম্যানেজেবল ইকোনমিতে আছি কিনা, নাকি এটা কোনো ডুবে যাবে, এটা কোনো বিপদে আছে, এরকম কোনো কিনা আমাদের অবস্থা। কারণ এই ইনফরমেশনটার উপর নির্ভর করবে বাজারের লোক আমাদেরকে কী করে ট্রিট করবে। মুডি বলে একটা অর্গানাইজেশন, MWDY,
মুডি কেমন কাজ করে? মুডির কাজ হলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ওয়ার্ল্ড ব্যাংক যেভাবে স্ট্যান্ডার্ড দিয়ে বলে দিচ্ছে সেই অনুযায়ী এটা আছে কিনা, যদি না থাকে ও আবার তারা আমাদেরকে রেট কমাবে। স্ট্যান্ডার্ডটা আমি কোন মানে আছি, ওর অনেকগুলো মান আছে আগে থেকে ঘোষিত, এই মানের মধ্যে সে আমাদেরকে নিচে নামায় দিবে। নিচে নামায় দিলে কি হবে? ওই যে বললাম যে লোকটার $1 মিলিয়ন আছে মনে করেন, ও কিন্তু বাজারে ইনভেস্টর, ও এবার বাংলাদেশের কোনো কোম্পানিতে বিনিয়োগ করতে গিয়ে আগে হিসাব করবে, আচ্ছা এদেরকে বিশ্বাসযোগ্য অর্থনীতি চলে এখানে। IMF কি বলে? যদি দেখে যে IMF-এর রিপোর্টটা খারাপ বা মুডি আমাদের রেট কমাই দিচ্ছে, ও তখন 2 পা পিছিয়ে যাবে। যদি আগে থেকে শেয়ার কিনে থাকে, ও তাড়াতাড়ি এটা বেঁচে দিয়ে পালাবে। সো IMF হচ্ছে বাজারে আমার অর্থনৈতিক অবস্থাটা কেমন তার ইন্ডিকেটর, ইঙ্গিত দেয়। এইটা দেখে এবার মুডি আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ড ঠিক করে। এইসবগুলো দেখে এই যতগুলো ইনভেস্টর আছে তারা ইনভেস্ট করবে কি না এটা নির্ভর করে। ফলে আপনি বহু কিছু দোকান খুলছেন, বহু কিছু অফার দিতেছেন, দেখতেছেন বিদেশি ইনভেস্টর আসে না। এগুলো সমস্ত কিছু নির্ভর করে এই জন্য IMF-এর রিপোর্টটার উপরে। IMF-এর রিপোর্টটা নির্ভর করে ওই যে বাইরের সিম্বলটা হলো ওকে লোন রেগুলারলি দিচ্ছে কিনা। কিন্তু লোনটা আমি আবার বলেছি যে লোনটা হলো জাস্ট সিম্বলিক। 6 মাসে $500 মিলিয়ন এটা কোনো ব্যাপারই না, এটা কোনো অর্থই নেই বাংলাদেশের ইকোনমির জায়গা থেকে। বলেছি আমি কেন, যে বাংলাদেশের রেমিটেন্সে আছে 3 বিলিয়ন 1 মাসে, মানে 6 গুণ, 1 মাসে ওর 6 গুণ বেশি আয় করি আমরা ডলার বাংলাদেশে আসে। তো 6 মাসে আমাদেরকে $500 বিলিয়ন দিবে, এটা এমন কি? কাজেই ডলারটা ইম্পর্টেন্ট না, ও IMF-এর যে রেটিং যে আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে বলে বাজারে যে রিপোর্টটা দিবে ওইটা ইম্পর্টেন্ট। এই জন্য আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, খুব জলজান্ত উদাহরণ। ইমরান খান যখন প্রথম ক্ষমতায় আসে, তার ইকোনমিক অবস্থা এত খারাপ যে এটা যেদিন ক্ষমতায় আসে প্রধান শপথ নেয়, শপথ নিয়ে প্রথম ফোন ঘুরায় সৌদি আরবে। কেন? কোনো ক্যাশ ডলার নাই তার, $200 মিলিয়ন ক্যাশ ডলার ওই দিন সে চায় না সৌদি আরবের কাছে, পরে বোধহয় আরও 200 নিচ্ছিল। কি অবস্থা ফেলে গেছিল বুঝেন নওয়াজ শরীফের গভর্নমেন্ট। এইটা বাজারে খারাপ ইঙ্গিত গেছে ডেফিনেটলি। এইবার আসেন, চায়না বলতেছে আমরা $20 বিলিয়ন দিব তোমাকে। খুশি ইমরান? এই ট্রাম্প যখন ছিল ক্ষমতায়, ট্রাম্প তো সমানে ইয়ের বিরুদ্ধে, ইমরানের বিরুদ্ধে, তুমি কেন আমাদের টাকা নিয়ে চীনকে দিত হ্যান ত্যান এরকম ভুয়া অভিযোগ দিয়ে ভর্তি করে রাখছে। পাকিস্তানে যাকে অর্থমন্ত্রী নিয়োগ করা হলো সে বললো যে না, চীনের কাছ থেকে সব টাকা নেওয়া যাবে না, সব অর্থ নেওয়া যাবে না। কেন? ওই যে বাজার। IMF ওটার ভিতরে যদি ইনভলভ না থাকতো পাকিস্তানের মধ্যে, তাহলে পাকিস্তান যতই ইকোনমি ভালো হোক বলে দাবি করুক, এটা বাজার বিশ্বাস করবে না। বাজার মনে করো আচ্ছা আপনারা চাইনারা মিলে নিজেরা বানাইছেন এইসব ফিগার। তাহলে কি করতে হবে? IMF-কে ইনভলভ করতে হবে। IMF যদি ইনভলভ থাকে তার মানে সে আপনার বাজার ঘুরে আপনার ইকোনমিটা ভালো করে লাইটে ঘেটে দেখে এবার সে একটা রিপোর্ট দিচ্ছে যে না, বাইরে তোমরা যতটা খারাপ ভাবতেছো এরকম না, এটা এইরকম, এবং এই করলে এটা ঠিক হয়ে যাবে। এই যে IMF-এর রিপোর্টটা এই জন্য এত ইম্পর্টেন্ট। শেষ হয়েছিল ওটা যেভাবে, IMF দিয়েছিল 6 বিলিয়ন, চায়না দিয়েছিল 6 বিলিয়ন, আর বাকিটা 20 বিলিয়ন দিতে চাইছিল আসলে সৌদি আরব অন্য কারণে, যেহেতু ওখানে তেল শোধনাগার একটা বানানোর জন্য সৌদিরা তখন বাইরে ইনভেস্ট করার জন্য অন্য প্ল্যান করেছে, সেই জন্য সৌদিদের কাছ থেকে আসছিল বাকি টাকাটা। তাহলে কেন এত নগদ পুরা টাকাটা পাওয়া সত্ত্বেও সে IMF-এর কাছে গেছিল কেন? যেহেতু বাজারে তার ইমেজ গড়ে তুলতে হবে। আরও উদাহরণ দিই আপনি, 2012 সালে স্পেন, খোদ ইউরোপের একটা দেশ, একইভাবে ইকোনমি ফেল করছে, ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি, পুরো ঘাটতি মেটানোর ডলার মানে ইউরো দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, কিন্তু ইমপ্লিমেন্টেশন কে করবে, বাস্তবায়ন কে করবে? IMF-কে দায়িত্ব দিচ্ছে। কেন? এটা প্রফেশনাল। কোনো দেশের অর্থনীতি পড়ে গেলে পরে কী করে উঠাতে হয় এর জন্য তারা অভ্যস্ত। সো ওই পুরো কাজটা করেছিল IMF। 2 বছরের মধ্যে পুরো জিনিসটা উপরে উঠে রিকভার্ড হয়ে গেছিলো। অথচ পুরো ইউরোপ জুড়ে কমিউনিস্টের ক্ষমতা এসে গেছিলো স্পেনে। এই যে দেখছো ওয়ার্ল্ড ব্যাংক আসছে, IMF আসছে, এটা তো গেছে, এবার চুরি হয়ে যাবে সব সম্পদ। একই ক্যাম্পেইন যেটা বাংলাদেশে ওখানেও হয়েছিল, কিন্তু 2 বছরের মধ্যে রিকভারি হয়ে গেছে। এখন আর কারো মনে নাই যে স্পেনের এরকম একটা অবস্থা হয়েছিল সেই সময়। তাহলে মূল জিনিসটা কি? IMF-কে কেন ডাকতে হয় অ্যাজ এক্সপার্ট?
এই কাজে তারা হাত পাকিয়েছে এবং এই কাজে তাদের ফর্মুলা আছে, কিন্তু আবার সাবধান করছে তারা কনজারভেটিভ আচরণ করবে, কনজারভেটিভ ফর্মুলা দিয়ে শুরু করবে। এবার বার্গেনিং করে তাদেরকে আপনি অনেক কিছুই বদলাতে পারেন, ডিপেন্ড অন ইউর ক্যাপাবিলিটি, আপনার ইকোনমিক অবস্থা। তাহলে সার কথা কী হলো এখন জিনিসটা নিয়ে? তাহলে আইএমএফ সম্পর্কে এই যে পত্রিকাগুলার বামপন্থী সম্পাদকরা সব ইকোনমি ডিপার্টমেন্টে সব ভরা, এই ওয়ার্ল্ড ব্যাংকের সম্পর্কে আইএমএফ সম্পর্কে নিপাজ্জাক টাইপের স্লোগান দিবে, এটা খুব খারাপ, শর্ত দেয় খুব খারাপ। এবার দেখেন তারা যেটা বলতে হচ্ছে আর বাস্তবতা দেখেন পুরো সম্পূর্ণ আলাদা জিনিস, বাস্তবতার সম্পর্কে তার কোনো ধারণাই নেই। কিন্তু এই যে এখন তার মানে শেষে দাঁড়ালো কোথায়? শেষে আরেকটা প্রসঙ্গ আনবো এখন আমি, এই যে সারেন্ডার করতেছে আমরা পুরো বাজারের উপর ছেড়ে দেবো, কেন? এটা ইদানিং লক্ষ্য করতেছে ইনু সাহেবের এই টেন্ডেন্সি শুরু হয়েছে, সব কিছু বাজারের হাতে ছেড়ে দেবো অথবা সব কিছু আমেরিকার হাতে ছেড়ে দেবো, অসুবিধা কী? এই প্রসঙ্গে পরে কথা বলবো আমি, চিটাং পোর্ট দেওয়ার প্রসঙ্গে। সে আজকেই বোধহয় চিটাং গেছে, গিয়ে ওখানে যে বক্তৃতা দিচ্ছে খুব বিপজ্জনক বক্তৃতা। এটা কি সেই কারণে আপনি আবার এখানেও বাজার হাতে ছেড়ে দিচ্ছেন? ইনু সাহেবকে সাবধান করে দিই আমি, তাকে সহ যারা যারা তার কথায় পড়ছেন এদিক সেদিক করতেছে তাদেরকে একটা সাবধান করে দিই। রাষ্ট্র বুঝেন, আগে রাষ্ট্র বুঝেন, রাষ্ট্র দেশ এগুলো করার দরকার হয়েছে কেন? আপনি যদি সবাইকে ছেড়ে দিতে পারি আমরা, তাহলে রাষ্ট্র করার দরকার কি? দেশ আর বিদেশ এই কথা ফারাক দরকার কি? সবাই যদি ওদের কাছ থেকে আইসে আমাদের এখানে ব্যবসা করেই দিতে পারে, সব ছেড়ে দেওয়া যেতে পারে, তাহলে আর রাষ্ট্র স্বার্থ জনগণের স্বার্থ বলে কিছু করার দরকার কি? এই যে জনগণ বলে একটা কিছুকে মিন করতে পারছেন কেন? কারণ আমাদের একটা রাষ্ট্র আছে, ওই রাষ্ট্র স্বার্থটাই জনগণের স্বার্থ। এখন আপনি যদি সবই ছেড়ে দিতে চান, বাজার ঠিক করে দিবে সব কিছু, এবার বুঝছেন কোথায় যাবে? এটা লুটটা খায়া যে শেষ করে দিবে। সিম্পলি হাসিনা খুলে দিয়েছিল তার চোর ব্যবসায়ীগুলাকে, কি হয়েছে দেশে বুঝেন নাই? আপনি সব কিছু ছেড়ে দিচ্ছেন আর মোটিভেশনাল স্পিকার দিয়ে সব কিছু আগে নিয়ে চলে যাবেন। এটা ছাড়ান দিন, রাষ্ট্র বুঝেন। আপনার কথা অনুযায়ী তো রাষ্ট্র থাকার দরকার নাই, তাইলে সব তো ছেড়ে দিলেই হয়। বিদেশিরা সব আমার জন্য উন্নতি দেওয়া যাবে আর আপনি সব বিদেশে গিয়ে টেকনোলজি শিক্ষা শিক্ষিত হয়ে গেল। আবার চিন্তা করে দেখেন রাষ্ট্র থাকার দরকার কি? এত উদার করে কিছু যায় না, যাবে না। ইভেন এই আপনি আবার আইএমএফ এর কথা শুনে যদি ডুবে যান, তখন এই আইএমএফ আবার ধমকাবে আপনাকে, ওটা বলছিলাম করেন না, এটা বলছিলেন করেন না, দেখি তো আপনার অর্থনীতি ডুবে গেছে, সে আবার আপনাকে দায়ী করবে। তো একই সঙ্গে যেমন আইএমএফ এর কথা না শুনলে চলবে না, আবার একই সঙ্গে বার্গেনিং করা তো ছেড়ে দেওয়া যাবে না, বার্গেনিং করতে হবে, রাষ্ট্রকে বুঝতে হবে। ফলে আমরা যেটা কোনো দেশ করে নাই, কেউই কখনো ডলার রেট কী হবে সেটা বাজারের উপর ছেড়ে দেয় না, তাতে আইএমএফের বইয়ের মধ্যে যা লেখা থাক না কেন, এবং আমরাও তো দেই নাই, এগুলো বুঝতে হবে তো আমাদেরকে। আমরা কেন একদিন না দিয়ে চলতে পারছি, এখন কেন দিব? যতই প্রলুব্ধ করুক না কেন, এটা আমরা করতে পারি না। সো বাংলাদেশ একটা রাষ্ট্র, ওটা মাথায় রেখে এবার কথা বলেন। অবশ্যই বাংলাদেশের ডলারের রেট কী হবে এটা বাজারের উপর ছেড়ে দেওয়া যাবে না, শতভাগ বাজারের উপর ছেড়ে দেওয়া যাবে না, ইটস এ মিক্সড হবে, এটা বার্গেনিং করতে হবে আপনাকে। এই ধরনের কোনো বার্গেনিং ছাড়া আপনি চোখ বন্ধ করে বলে দিলেন এই সুযোগ আছে, ফলে বাংলাদেশকে এখন বাজারের উপর ছেড়ে দেওয়া যায়, এইসব দুনপুন কথা কেন বলেন আপনারা? দায়িত্ব জ্ঞানহীন, এগুলো বলা বন্ধ করেন। তাতে ইউনূস সাহেব আপনাদের পরিচিত করুক আর যেই করুক, আর ইউনূস সাহেব যদি এগুলো কন্টিনিউ করতে থাকে, আমি মনে করি ইউনূস সাহেব ক্ষমতা থাকতে পারবে। এইসব দিক তো আমরা এখনো প্রশ্ন তুলেই নেই আপনাকে নিয়ে। আমরা ধরেই নিয়েছি আপনি দেশের রাষ্ট্র বুঝেন, রাষ্ট্র বুঝে কথা বলবেন আপনি। এখন আপনি যদি এরকম করতে থাকেন, আপনার উৎসাহে যদি আমাদের মনসুর সাহেব যদি এরকম বলতে থাকে বাজারের উপর ছেড়ে দেব, এইটা জাস্ট উল্টায় যেতে, আপনার বিরুদ্ধে পাবলিক খেপে যেতে একটু সময় লাগবে না। এগুলো একটু বুঝে শুনে কথা বলেন। থ্যাংক ইউ।